বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে প্রবিধান পড়ব। গত ক্লাসে আমরা প্রবিধান পড়েছিলাম 251 থেকে 257 পর্যন্ত। আমরা একটু পূর্বের ক্লাসটা রিভিশনে যাব। সবার জ্ঞাতার্থে খেয়াল করি। এভরিবডি অ্যাটেনশন প্লিজ, কনসেন্ট্রেট মি। খেয়াল করি, আমরা দেখি 251-তে পড়েছিলাম বেওয়ারিশ সম্পত্তি, দাবিদারহীন সম্পত্তি যদি পাওয়ার সংবাদ পাওয়া যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা দখলে নিতে পারেন। রিপোর্ট দিয়ে থাকেন ম্যাজিস্ট্রেটের নিকট। জেলা জজ এর অনুমতি ব্যতীত কোনোভাবেই উল্লেখিত সম্পত্তি বাজেয়াপ্ত করা যায় না। 251। এছাড়া আমরা জেনেছি 251 সাথে ফৌজদারি কার্যবিধি 523, 24, 25, পুলিশ আইন 25, 26, 27। এছাড়া আমরা পড়েছিলাম 252 হুঁশিয়ারি নোটিশ কে জ্ঞাপন করতে পারেন, কে জারি করতে পারেন। হুঁশিয়ারি নোটিশ কে জারি করতে পারেন? 252 ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফাঁড়ির ইনচার্জ, পাশাপাশি এএসআই এর উপরের অফিসার। 252 এই আদেশ বা এই হুঁশিয়ারি নোটিশের কপি কয়টা হয়ে থাকে? 2 কপি হয়ে থাকে। 252 দণ্ডবিধি 154। আর আমরা পড়েছি ফৌজদারি কার্যবিধি 145। জাল নোট পাওয়ার পর করণীয় কি? নোটের সকল আদি অন্ত পর্যালোচনা পূর্বক সমস্ত বিষয় উল্লেখ করত প্রতিবেদন দিবেন সিআইডি বরাবর। 253 যে সকল মামলায় এফআইআর হবে না, নন এফআইআর প্রসিকিউশন হবে, যা আমরা দেখতে পাই 254 প্রবিধান। আরো জেনেছিলাম 268 প্রবিধান। দেন আমরা জেনেছি যে স্টেশন অফিসার এর দায়িত্ব। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তদন্ত করতে ক্ষমতাবান কে? প্রশ্ন আসতে পারে। তদন্ত করতে ক্ষমতাবান ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানাধীন সকল বিষয়ে। 255 তবে তিনি যদি অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে সাব ইন্সপেক্টর তদন্ত করতে পারেন ক্ষেত্রমতে এএসআই ও তদন্তের ক্ষমতার আওতাধীন। 255 যা আমরা ইতিমধ্যে জেনেছি। তদন্ত শুরু করার পূর্বে কোন রেজিস্টার পর্যালোচনা করতে হবে? ভিসিএনবি পর্যালোচনা করতে হবে। 256 তদন্ত করা থেকে কখন কখন বিরত থাকতে পারেন? অপরাধের তদন্ত করার মতো পর্যাপ্ত কারণ না থাকলে, অপরাধ যিনি অভিযোগ করেছেন তিনি তদন্ত করার জন্য আগ্রহ পোষণ না করলে, তদন্ত যদি জনবিরোধী হয়ে থাকে সেক্ষেত্রে, দণ্ডবিধি আইনের 95 ধারায় যদি অপরাধটা সামান্য প্রকৃতির হয় সেক্ষেত্রে। এছাড়া জেনেছি দেওয়ানি প্রকৃতির হলেও তদন্ত করা থেকে আমরা বিরত থাকতে পারি। প্রবিধান 257, ফৌজদারি কার্যবিধি 157। এখন আমরা পড়বো তদন্ত নিজ থানা এলাকায়, তদন্ত অন্য থানা এলাকায়, তদন্ত অধিক্ষেত্রের ভিতরে, তদন্ত অধিক্ষেত্রের বাইরে, তদন্ত থানার ভিতরে, তদন্ত থানার বাইরে, একই কথা। অর্থাৎ নিজ থানা এলাকায় তদন্ত যাকে বলা হয়, অধিক্ষেত্রের ভিতরে তদন্ত তাকেই বলা হয়। সরেজমিনে তদন্তর বিষয় আমরা তাই দেখতে পাই। নিজ থানা এলাকায় তদন্তের বিষয়ে প্রবিধানে বলা আছে 258। নিজ থানা এলাকায় বা অধিক্ষেত্রের ভিতরে তদন্ত 258। পাশাপাশি অধিক্ষেত্রের বাইরে তদন্ত আমরা দেখতে পাই 259। অধিক্ষেত্রের বাইরে তদন্ত 259। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, খেয়াল করব, সার্কেল এএসপি এর অনুমতি ব্যতীত অধিক্ষেত্রের বাইরে তদন্ত করতে যাওয়া যায় না। কার অনুমতি লাগবে? সার্কেল এএসপি মহোদয়ের অনুমতি লাগবে 259 প্রবিধান অনুযায়ী। তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি অধিক্ষেত্রের ভিতরে তদন্ত অর্থাৎ থানা এলাকার ভিতরে তদন্ত 258 প্রবিধান, আর থানা এলাকার বাইরে তদন্ত 259 প্রবিধান। দেন আমরা দেখব জনগণকে হয়রানি করা যাবে না। তো জনগণকে কখন হয়রানি করা যাবে না? আমরা দেখতে পাই 260 প্রবিধান মোতাবেক জনগণকে হয়রানি করা যাবে না। এক্ষেত্রে বলা আছে তদন্তকালে তদন্তকারী অফিসারের কথা। তদন্তকারী অফিসার প্রয়োজন মনে করলে অনেকেরই ডাকতে পারে, কাউকে না ডেকেও সাক্ষ্য প্রমাণ যদি সংগ্রহ হয় সেক্ষেত্রে তিনি করতে পারেন। যার মাধ্যমে কোনো প্রকার তথ্য উপাত্ত সংগ্রহ হবে না, শুধু শুধু তাকে ডাইকা তো লাভ নাই। এই জন্য বলছে 260 প্রবিধান মোতাবেক জনগণকে কোনোভাবেই হয়রানি করা যাবে না। আপনার কোনো কাজে যেন জনগণ হয়রানি না হয়।
তাহলে জনগণকে হয়রানি করা যাবে না 260 প্রবিধান মোতাবেক। কোন ক্ষেত্রে? তদন্তের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার কথা বলা আছে। দেন আমরা দেখবো 261, একটু পিছনে চলে যান। ফৌজদারি কার্যবিধি আমরা পড়েছি 173-1। তদন্ত যথাযথভাবে সম্পন্ন করে যুক্তিযুক্ত সময়ের মধ্যে রিপোর্ট দিতে হয়। কোনো প্রকার বিনা বিরতিতে বিলম্ব করা যাবে না। তাহলে বিনা বিরতিতে বিলম্ব ব্যতীত তদন্ত করবেন এবং রিপোর্ট দিবেন। তদন্ত করবেন এবং রিপোর্ট দিবেন। আমরা দেখতে পাই তদন্তের সময়ের বিষয়ে বলা আছে 173-1। কোনো প্রকার বিরতি ছাড়া তদন্ত করতে হবে। আপনারা থানায় দেখবেন মামলার তদন্তকারী কর্মকর্তা ছুটি যেতে হলো মামলাটা বুঝিয়ে দিয়ে অন্য তদন্তকারী কর্মকর্তাকে বুঝিয়ে দিয়ে তারপর যায়। আপনারা দেখেছেন কিনা? তাহলে এই যে তদন্ত, তিনি চাইলে তো 7 দিন ছুটি এমনিতেই খাইতে আসতে পারেন, তার কাছে থাকুক, কিন্তু কেন তিনি অন্যজনকে দিয়ে যেতে হয়? আইনের পরিভাষায় আমরা দেখব 261 প্রবিধান অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি 173-1 ধারা অনুযায়ী তদন্ত করতে হবে বিনা বিরতিতে। কোনো প্রকার বিরতি দেওয়া যাবে না, থামাথামি নাই। এক্ষেত্রে আমরা দেখব গুরুত্বপূর্ণ মামলা, জটিল মামলা তদন্তের জন্য 15 দিনের অধিক সময় নেওয়া যাবে না। প্রশ্ন আসতে পারে, জটিল মামলা তদন্তের জন্য প্রবিধান মোতাবেক কত সময় প্রয়োজন বা কত সময়ের মধ্যে সম্পন্ন করার বিধিবিধান রয়েছে? আমরা দেখব তদন্তের জন্য বিধিবিধান রয়েছে 15 দিনের অধিক নয়। কতদিন? 15 দিনের অধিক নয়। জটিল মামলা কত দিনের মধ্যে তদন্ত করতে হবে? 15 দিনের মধ্যে তদন্ত করতে হবে 261 প্রবিধান অনুযায়ী। তাহলে 261 প্রবিধান তদন্তের সময়। দেন আমরা দেখতে পাবো 262 প্রবিধান, খেয়াল করব 262 পাশাপাশি প্রবিধান দেখেন লেখা আছে 328 খ। 328 প্রবিধান বলা আছে, এক্ষেত্রে গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশের বিরুদ্ধে যদি দুর্ব্যবহারের অভিযোগ করে তাৎক্ষণিক বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আসলে তার গায়ে কোনো প্রকার আঘাতের চিহ্ন আছে কিনা। যদি কোনো প্রকার গায়ে আঘাতের চিহ্ন থাকে বিষয়টি সাধারণ ডায়েরিতে উল্লেখপূর্বক তাকে হাজতে আটক রাখতে হবে। অবশ্যই হাজতে ঢুকানোর পূর্বে বিষয়টা পর্যালোচনা করার কথা বলা আছে 262 প্রবিধান 328 খ। তাহলে গ্রেফতারকৃত ব্যক্তি কর্তৃক দুর্ব্যবহারের অভিযোগ যদি উত্থাপিত হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাই দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে বলা আছে করণীয় 262। করণীয় 262। আবার একটু পিছনে যান, অধিক্ষেত্রের ভিতরে তদন্ত 258। অধিক্ষেত্রের বাইরে তদন্ত 259। কার অনুমতি লাগবে? সার্কেল এএসপি মহোদয়ের অনুমতি লাগবে। পাশাপাশি আমরা দেখেছি 260, জনগণকে হয়রানি করা যাবে না। কোন ক্ষেত্রে? তদন্তের ক্ষেত্রে। আর তদন্তের সময়ের কথা কি বলা আছে? অবশ্যই বিনা বিরতিতে তদন্ত সম্পন্ন করতে হবে, তবে জটিল মামলার ক্ষেত্রে সময়সীমা 15 দিনের অধিক নয়। 261 ফৌজদারি কার্যবিধি 173-1। আর আমরা এখন জানলাম গ্রেফতারকৃত ব্যক্তি কর্তৃক পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের কোনো অভিযোগ উত্থাপন করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তার দেহ পরীক্ষা পূর্বক পর্যালোচনা করে অভিযোগের সারমর্ম তিনি তার ডায়েরিতে লিপিবদ্ধ করবেন 262 প্রবিধান অনুযায়ী, যা 328 খ প্রবিধান পর্যালোচনাও দেখা যায়। দেন আমরা দেখব, ইতিমধ্যে পড়েছি ফৌজদারি কার্যবিধি আইনের 172। মনে করেন ফৌজদারি কার্যবিধি আইনের 172 কি বলা আছে? ফৌজদারি কার্যবিধি আইনের 172 আমরা দেখেছি যে সিডি, কেস ডায়েরি, মামলার ডায়েরি, পুলিশ ডায়েরি কিভাবে লিপিবদ্ধ করতে হয়, পুলিশ ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে। আমরা দেখব পুলিশ ডায়েরিতে কি কি বিষয় বা তদন্তকারী কর্মকর্তার যে তদন্তের ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে সেটা বলা আছে 263। আর সে ডায়েরি লিপিবদ্ধকরণ পদ্ধতি হচ্ছে 264। আমরা 263 পর্যালোচনায় দেখব মামলার তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কার্যক্রম, কোথায় গেলেন, কোথায় কি করলেন, কার কার সাক্ষী নিলেন, তদন্ত শুরু করলেন কখন, শেষ করলেন কখন, ফার্স্ট সিডি কখন লিখছেন,
পাশাপাশি প্রথম সিডি লেখার সময় ঘটনাস্থলে গিয়ে কি দেখলেন, পাশাপাশি ঘটনাস্থলে কখন পৌঁছিয়েছেন, আমরা দেখতে পাই তদন্ত সম্পর্কিত যাবতীয় যত কার্যক্রম আছে সব কার্যক্রম তিনি তার সিডিতে উল্লেখ করবেন, যা আমরা দেখতে পাই 263। তাহলে মামলার সিডিতে কি কি বিষয় উল্লেখ থাকবে সে বিষয়ে বলা আছে প্রবিধান 263-তে বর্ণিত আছে। দেন আমরা দেখব প্রবিধান 264 মামলার ডায়েরি কিভাবে লিখবেন। আমরা দেখি মামলার ডায়েরি কোনোভাবে 2 দিনের ডায়েরি একসাথে লেখা যাবে না, 2 দিনের ডায়েরি একসাথে লেখা যাবে না। পাশাপাশি আমরা দেখতে পাবো মামলার ডায়েরি লেখা শুরু হয় বাম দিক থেকে, যেখানে স্থান এবং সময়ের কথা বলা আছে বাম দিকে। পাশাপাশি খেয়াল করবো সবাই, কোথাও যদি রাত্রি যাপন করেন সে বিষয়টা আমরা মামলার ডায়েরিতে অবশ্যই উল্লেখ করতে হয়। 2 দিনের ডায়েরি একসাথে লিখবো না, প্রত্যেক দিন শেষে ডায়েরি লেখার বাধ্যবাধকতা রয়েছে। ডায়েরি হবে 3 কপি সাধারণ ক্ষেত্রে, ক্ষেত্র মতে যেগুলো এসআর মামলা সেক্ষেত্রে কপি হবে 4 কপি। পাশাপাশি আমরা দেখতে পাবো মামলার ডায়েরি লিখতে হয় ইংরেজিতে, ক্ষেত্র মতে বাংলায়ও লেখা যায়। এগুলো হচ্ছে পদ্ধতি, কত বিধি মোতাবেক 264 প্রবিধান মোতাবেক। তাহলে মামলা ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে সে বিষয়ে বলা আছে 263, শুরু থেকে শেষ যাবতীয় কার্যক্রম। আর 264-তে বলা আছে মামলার ডায়েরি লেখার নির্দেশনা, কিভাবে লিখবেন। প্রতিদিনের ডায়েরি প্রতিদিন লিখতে হবে, 2 দিনের ডায়েরি একসাথে লেখা যাবে না, দিন শেষে লিখতে হবে অবশ্যই। কপি হবে 3 কপি, গুরুত্ব মামলার ক্ষেত্রে 4 কপি। মামলার ডায়েরি লিখবেন ইংরেজিতে, ক্ষেত্র মতে বাংলায়ও লেখা যায়। 2 দিনের রিপোর্ট একসাথে কোনোভাবেই 2 মামলা রিপোর্ট এক ডায়েরিতে উল্লেখ করারও সুযোগ নাই 264 প্রবিধান অনুযায়ী। ফৌজদারি কার্যবিধি 172। সর্বোপরি আমরা দেখব 265 শেষ বিধি, যা আমরা ইতিমধ্যে পড়েছি। ফৌজদারি কার্যবিধি আইনের 161 পড়ছি না আমরা। সাক্ষী সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, সাক্ষী সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া, তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে সাক্ষীকে মৌখিকভাবে পরীক্ষা করতে পারেন, প্রক্রিয়ার কথা বলা আছে 161। বিধি 265, সহজ জিনিস যা ইতিমধ্যে আপনারা পড়েছেন, এই জন্য বলে দেওয়া। তাহলে 265 আমরা দেখলাম ফৌজদারি কার্যবিধি আইনের 161 সাথে বিধিবিধান। তাহলে 161-তে আমরা কি জেনেছি, ফৌজদারি কার্যবিধি 161 তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা সাক্ষীকে মৌখিকভাবে পরীক্ষা করতে পারেন। এই যে পরীক্ষাকরণের বিষয়ে আমরা দেখব প্রবিধানে ক্ষমতা দেওয়া আছে 265। অবশ্যই সাক্ষী যে ভাষায় সাক্ষ্য দিবেন সে ভাষায় তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষ্য গ্রহণ করতে হবে। সাক্ষী যে ভাষায় সাক্ষ্য দিবেন তদন্তকারী কর্মকর্তা সে ভাষায় সাক্ষ্য লিপিবদ্ধ করবেন, যা 265 প্রবিধান পর্যালোচনায় দেখা যায়। তাহলে আমরা কি দেখতে পেয়েছি, ফৌজদারি কার্যবিধি 161 প্রবিধান 265, ফৌজদারি কার্যবিধি 172 প্রবিধান 263 264। এছাড়া আমরা জানলাম আসামি কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তি কর্তৃক দুর্ব্যবহারের অভিযোগ, যা আমরা পড়েছি প্রবিধান 262 এবং প্রবিধান 328-এর খ। তদন্তের সময়ের বিষয়ে বলা আছে 261 প্রবিধান ফৌজদারি কার্যবিধি 173-এর 1। গুরুত্বপূর্ণ মামলা জটিল মামলার ক্ষেত্রে তদন্তের সময়সীমা হবে 15 দিনের অধিক নয়, 261। জনগণকে হয়রানি করা যাবে না, 260 প্রবিধান কোন ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে। অধিক্ষেত্রের বাইরে তদন্তের বিষয়ে বলা আছে 259 প্রবিধান। অধিক্ষেত্রের ভিতরে থানার ভিতরে তদন্তের কথা বলা আছে 258 প্রবিধান। তাহলে আমরা সর্বশেষ বিষয় 1 নিমিষে আমরা রিভিশনে চলে যাব। অধিক্ষেত্রের ভিতরে তদন্ত 258, অধিক্ষেত্রের বাইরে তদন্ত 259। জনগণকে তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে হয়রানি করতে পারবে না 260। তদন্তের সময়সীমা গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে 15 দিনের অধিক নয় 261। ফৌজদারি কার্যবিধি 173-এর 1। গ্রেফতারকৃত ব্যক্তি কর্তৃক পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে বলা আছে 262 প্রবিধান, যা প্রবিধান 328-এর খতেও বলা আছে। এছাড়া আমরা জেনেছি তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে মামলার ডায়েরি সংরক্ষণ করবেন। ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ থাকে আমরা দেখতে পাই 263 প্রবিধান। ডায়েরি কি কি প্রক্রিয়ায় লিপিবদ্ধ করবেন বলা আছে 264 প্রবিধান, যা আমরা দেখি ফৌজদারি কার্যবিধি 172। সর্বোপরি আমরা জানলাম 265 প্রবিধানে
তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তা সাক্ষী সাক্ষ্য লিপিবদ্ধ করতে পারেন। সাক্ষী সাক্ষ্য যথাযথ প্রক্রিয়ায় লিপিবদ্ধ করবেন। সাক্ষী যে ভাষায় দিবেন সে ভাষায় লিপিবদ্ধ করবেন, যা আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 161 ধারা, প্রবিধান 265 বিধি পর্যালোচনায় জানতে পাই। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।